নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শরীরে রক্ত কমে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি রক্তাল্পতা হয়ে যাওয়া বা অ্যানিমিয়া হয়ে যাওয়া। আসুন সেই লক্ষণগুলো আমরা জেনে নিই। আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের শরীরে রক্ত কমে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় না শরীরটা দুর্বল হয়ে গেছে, অর্থাৎ আপনারা দেখবেন আস্তে আস্তে করে আপনাদের যে কাজ করার ইচ্ছে থাকছে, একটা শক্তি থাকছে, সেটা আস্তে আস্তে করে কমতে থাকবে। মানে আগে যে কাজটা সম্পূর্ণ করতে পারছিলেন সেই কাজটা এখন আপনারা সম্পূর্ণ করে উঠতে পারবেন না। আপনাদের একটু কাজ করলেই যেন মনে হবে এনার্জি থাকছে না শরীরে। এবার আমরা আপনাদেরকে বলবো ত্বকটা ফ্যাকাশে হয়ে যাবে। অনেকেই জানেন তো ভুল করে ভাবেন যে মনে হয় তারা ফর্সা হয়ে গেছেন। আসলে হয়েছে কি, অ্যানিমিয়া বা রক্তাল্পতার কারণে ত্বকটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কাজে এটাও কিন্তু লক্ষণ প্রকাশ পাবে। রক্ত কমে গেলে যেটা হবে, আমাদের যে হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট, তার যে গতি, সেই গতিটা কিন্তু বেড়ে যেতে পারে বা অনিয়মিত হতে পারে। তো একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষজনদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের যে গতি থাকে সেটা হচ্ছে 60 থেকে 100 প্রতি মিনিটে। এখন কোনো কারণে যদি হৃৎপিণ্ডের গতিটা অ্যানিমিয়ার কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু আপনাদের বুকটা ধড়পড় করবে, যেটা কিনা আমরা বলি প্যালপিটেশন। অথবা হৃৎপিণ্ডের গতি যদি অনিয়মিত হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্যালপিটেশনের সমস্যায় ভুগবেন। অর্থাৎ আপনি যে হৃৎপিণ্ডটা বিট করছে, হার্টটা বিট করছে, সেটা কিন্তু নিজে ফিল করতে পারবেন, আপনার বুকে দপদপ করবে বলে মনে হবে। এবার আমরা আপনাদেরকে বলবো যে আপনাদের দেখবেন হঠাৎ করে মাথাটা ঘুরে যেতে পারে। হ্যাঁ, হঠাৎ করে দেখলেন মাথা ঘুরে যাচ্ছে, সেই ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনাদের দম নিতে বা শ্বাস নিতে কষ্ট হতে পারে। অ্যানিমিয়া হয়ে গেলে কিন্তু একটুতেই দেখবেন কাজ করতেও যেমন শ্বাসকষ্ট হচ্ছে, আবার শুয়ে থাকলেও কিন্তু বাড়াবাড়ি ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। আপনাদের খাওয়া দাওয়ার যে ইচ্ছে, সেই ইচ্ছে আস্তে আস্তে করে কমে যাবে। আপনাদের নখটা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে। আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। তো এই লক্ষণগুলো কিন্তু আপনাদের প্রকাশ পাবে। তো যদি এইরকম লক্ষণ আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে রক্তের হিমোগ্লোবিনের পরীক্ষাটা করে দেখতে হবে যে আপনাদের হিমোগ্লোবিন কতটা কমে গেছে। এবার আমরা আপনাদেরকে বলবো যে হিমোগ্লোবিন ঠিক কতটা কমে গেলে বলা হবে যে আপনাদের রক্তাল্পতা হয়েছে বা অ্যানিমিয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন 13 গ্রাম পার ডিএল এর কম থাকে, একজন প্রাপ্তবয়স্ক মহিলা তার যদি হিমোগ্লোবিন 12-র নিচে থাকে, অথবা প্রেগনেন্সিতে অর্থাৎ গর্ভাবস্থায় যদি হিমোগ্লোবিন 11-র নিচে থাকে, তখন কিন্তু বলা হয় তার রক্ত কমে গেছে বা অ্যানিমিয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে গর্ভাবস্থায় আমরা যে 11-র নিচে বললাম, সেটাও কিন্তু এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটু মডিফাই করেছে। কীরকম করেছে? প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় আমরা টোটাল যে সময়টা, সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। প্রথম ত্রৈমাসিক বা যেটাকে আমরা বলছি ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় ত্রৈমাসিক যেটাকে আমরা বলছি সেকেন্ড ট্রাইমেস্টার, আর তৃতীয় ত্রৈমাসিক যেটা কিনা আমরা বলছি থার্ড ট্রাইমেস্টার। তো এই ফার্স্ট ট্রাইমেস্টারে যদি হিমোগ্লোবিন 11-র নিচে থাকে, সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হিমোগ্লোবিন 10.5-এর নিচে থাকে, এবং থার্ড ট্রাইমেস্টারে যদি হিমোগ্লোবিন 11-র নিচে থাকে, তখন বলা হয় গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়েছে। তো আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে রক্তাল্পতা হলে তার কি কি লক্ষণ সেটাও প্রকাশ পেতে পারে, আর তার সঙ্গে ঠিক কত মাত্রা যখন থাকবে হিমোগ্লোবিনের, তখন আমরা বলবো যে তার অ্যানিমিয়া হয়েছে। সেটাও কিন্তু আমি মাত্রাগুলো বলে দিলাম। আমি একবারে কুইক একটু বলে দিই যে প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 13-র নিচে, প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 12-র নিচে, আর গর্ভাবস্থায় 11-র নিচে। যদিও সেটা আরেকটু মডিফাই করেছে, রিসেন্টলি সেটা মডিফাই করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটা কিন্তু মডিফাই করেছে। সেটা আমি ত্রৈমাসিক হিসাবে আপনাদেরকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম। এবার আমরা আপনাদেরকে বলবো যে এই যে রক্তাল্পতা, সেটা ডায়াগনোসিস কিভাবে করা হবে। দেখুন, একবারে প্রাথমিক পর্যায়ে যেটা আমরা সিবিসি পরীক্ষা বলি,
সেই পরীক্ষাটাই সাধারণত দেখবেন বেশিরভাগ চিকিৎসাই করতে দেন। এই সিবিসির মধ্যে যেটা মেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই হিমোগ্লোবিনের রিপোর্টটা এবং তার সঙ্গে যে প্যারামিটারগুলো আসে, যেমন ধরুন পিসিভি, এমসিভি, এমসিএইচসি, যেটা কিনা আমরা বলি রেড সেল ইন্ডিসেস, তো সেইগুলো গুরুত্বপূর্ণ। তার সঙ্গে পেরিফেরাল স্মিয়ার, আপনারা যারা রক্তের পরীক্ষা করেছেন দেখবেন অনেকেই এই পেরিফেরাল স্মিয়ারে বিভিন্ন রকমের পিকচার পাওয়া যায়, যেমন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক বলা হয়, নর্মোসাইটিক নর্মোক্রোমিক বলা হয়, ম্যাক্রোসাইটিক বলা হয়। তো এই রকম বিভিন্ন রকমের সেখানে কিন্তু মানে ভ্যারাইটির কথা সেখানটা কিন্তু বলা থাকে। কাজেই শুধুমাত্র হিমোগ্লোবিন লিখলে হবে না বা সিবিসি লিখলে হবে না, সেখানে কিন্তু উইথ পেরিফেরাল স্মিয়ার এটা লিখলে তবে কিন্তু পুরো রিপোর্টটা পরিষ্কার হয়ে যাবে। আর তার সঙ্গে রেড সেল ইন্ডিসেসগুলো কিন্তু অটোমেটিক্যালি ওর মধ্যে থাকে, যেটা আমি বলছিলাম পিসিবি, এমসিবি, এমসিএইচসি, এগুলো কিন্তু অটোমেটিক ওর মধ্যে থাকে। এবার আমি আপনাদেরকে বলবো আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। তার কারণ হচ্ছে আমাদের এই যে পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ কি কারণে অ্যানিমিয়া হয়, সেটাকে বলা হয় আয়রন ডেফিসিয়েন্সি। অর্থাৎ আপনাদের শরীরে যদি আয়রন বা লৌহ তার যদি অভাব হয়, সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কারণ অ্যানিমিয়া হওয়ার। এর সঙ্গে আরও অনেক কিছু আছে, যেমন ধরুন ফোলেট রয়েছে, ঠিক আছে, আরও অনেক কারণ কিন্তু রয়েছে, সেই কারণের মধ্যে আমরা যাচ্ছি না। সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। এখন এর জন্য আপনার এই সিবিসি টেস্ট মানে হিমোগ্লোবিন, পিসিবি, পেরিফেরাল স্মিয়ার এবং অন্যান্য যে এমসিবি যে টেস্টগুলোর কথা আমরা বললাম, এই টেস্টগুলো দেখার পর চিকিৎসকের যদি সন্দেহ হয় তাহলে তিনি আরও ফার্দার টেস্ট করতে দেবেন, যেমন হচ্ছে আয়রনের প্রোফাইল টেস্ট। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যাদের ক্ষেত্রে খুব বাড়াবাড়ি ধরনের অ্যানিমিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনারা হয়তো আশেপাশেও মানুষজনদের দেখবেন যে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। হ্যাঁ, এই থ্যালাসেমিয়াতে কিন্তু বাড়াবাড়ি ধরনের অ্যানিমিয়া ধরা পড়ে এবং যাদের ক্ষেত্রে মেজর সমস্যাটা হয় তাদেরকে কিন্তু ব্লাড দিতে হয়, রক্ত দিতে হয়, প্রত্যেক মাসেই প্রায় দেখা যায় রক্ত দিতে হয়। যাদের ক্ষেত্রে কেরিয়ারের মতো ধরা পড়ে তাদের দেখবেন হয়তো রক্ত লাগলো না, কিন্তু তাদের ক্ষেত্রে ডায়াগনোসিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সেক্ষেত্রে আমরা মানে সেই যাদের ক্ষেত্রে কেরিয়ার ধরা পড়ছে তারা যখন বিয়ে করবেন তখন কিন্তু তার যে পার্টনার রয়েছে তারও কিন্তু হিমোগ্লোবিনের পরীক্ষা, এইচপিএলসি পরীক্ষা, এগুলো কিন্তু করিয়ে নিতে হবে। তো যাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন বেশ কিছুটা কম তাদের ক্ষেত্রে কিন্তু এই থ্যালাসেমিয়া পরীক্ষাটা মানে স্ক্রিনিং যেটা এইচপিএলসি, যেটা কিনা আমরা বলি হিমোগ্লোবিন এইচপিএলসি, এই পরীক্ষাটা করাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ওভারঅল যদি বলেন বেশিরভাগ ক্ষেত্রেই যেটা লেখা হয় সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, তার সঙ্গে পেরিফেরাল স্মিয়ার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যদি সাসপেক্ট করা হয় এই রিপোর্টটা দেখে যে আয়রনের অভাব রয়েছে বা অন্য অভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা কিছু করতে দিতে হতে পারে, যেমন আয়রন প্রোফাইল, ফোলেটের পরীক্ষা নিরীক্ষা, B12-এর পরীক্ষা নিরীক্ষা, এইগুলো কিন্তু প্রয়োজনে করতে হতে পারে। আর যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে রক্ত কম তাদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন এইচপিএলসি অর্থাৎ থ্যালাসেমিয়ার যে পরীক্ষাটা আমরা বলি সেটাও কিন্তু করতে হবে আপনাদের। এখন আমরা বলবো যে রক্ত যদি কমে যায় তাহলে তার চিকিৎসা কী। দেখুন, দুরকমভাবে আমরা বলছি। একটা তো হচ্ছে আপনি কিছু খাবার দাবার খেয়ে রক্ত বাড়াতে পারেন, আর একটা হচ্ছে ওষুধ দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা। তো আমি আপনাদেরকে বলে দিই, সাধারণত দেখবেন চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক সাধারণত সিরাপ, আয়রন ট্যাবলেট এই জাতীয় সাধারণত দেন। তবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে অনেক ক্ষেত্রে হসপিটালে ভর্তি করে আয়রন কিন্তু ইনফিউশনের মাধ্যমে সেটা কিন্তু দেওয়া যায়। আয়রন, সুক্রোজ এই জাতীয় কম্পাউন্ড সেগুলো কিন্তু দেওয়া যায়। আবার যাদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি পরিস্থিতি তাদেরকে আবার রক্তও দিতে হয়, মানে প্রচণ্ড রক্তাল্পতা যদি হয়ে যায় কখনো, তো সেরকম করা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষের একটা মাইল্ড অ্যানিমিয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু খাবার দাবারটা ঠিক করেন, ধরুন আপনারা শাকসবজির মধ্যে যেমন ধরুন পালং শাক, বিটরুট, সজনে পাতা, ব্রোকলি, সবুজ মটরশুঁটি, মেথি শাক, কলার থোর, এছাড়াও খেজুর আপনারা খেতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের শরীরে আয়রনটা যাবে এবং রক্ত বাড়বে।
আর আমিষের মধ্যে আপনাকে মাছ, মাংস, তারপরে ধরুন মুরগির লিভার এই জাতীয় খেলে আপনাদের কিন্তু শরীরের মধ্যে আয়রনটা যাবে এবং রক্ত আপনাদের স্বাভাবিক হয়ে যাবে, আস্তে আস্তে একটু সময় লাগবে। তবে একটা সতর্কতা আমরা আপনাদেরকে দেব, অনেক সময় দেখা যায় যে চিকিৎসকেরা আয়রন এবং ক্যালসিয়াম একসঙ্গে দিয়ে থাকেন। যদি কোনো চিকিৎসক আয়রন এবং ক্যালসিয়াম একসঙ্গে দিয়ে থাকেন তবে কিন্তু আপনারা একই সঙ্গে ওটা খেয়ে নেবেন না। আপনাদেরকে কিন্তু ন্যূনতম 1 থেকে 2 ঘন্টা গ্যাপ রেখে খেতে হবে। তার কারণ হলো, যদি আপনি আয়রন এবং ক্যালসিয়াম একই সঙ্গে খেয়ে ফেলেন তাহলে আয়রনের যে শোষণ, অর্থাৎ খাদ্য নালী থেকে আয়রনের যে শোষণ সেটা কিন্তু কমে যাবে। তার ফলে আপনি যতটা আয়রন খাবেন তার কিন্তু উপকারিতা আপনি পাবেন না, অনেকটাই শোষণ আপনাদের হবে না। কাজেই যারা আয়রন এবং ক্যালসিয়াম একই সঙ্গে খাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে আপনারা একটু গ্যাপ দিয়ে খাবেন। প্রথমে ধরুন আয়রন খেলেন, তারপর 1 থেকে 2 ঘন্টা পরে ক্যালসিয়াম খেলেন। এবং আয়রনের সঙ্গে আপনারা কিন্তু দুধ জাতীয় খাবার খাবেন না। যদি সম্ভব হয় একটু লেবু খেতে পারেন, সেক্ষেত্রে আয়রনের শোষণ কিন্তু একটু বাড়বে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই রক্তাল্পতা নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখুন। এবং রক্তাল্পতার বিভিন্ন কারণ নিয়েও যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু নেক্সট যে ভিডিও সেখানে আমরা বিস্তারিত রক্তাল্পতার কারণ নিয়ে আমরা বলবো এবং সমস্যা স্পেসিফিক ম্যানেজমেন্ট কি করা যেতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। তো আজকের জন্য এটুকুই, নমস্কার।